নমস্কার। পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। মহাভারতের বিশাল ক্যানভাসে এমন এক নারী চরিত্র আছেন, যিনি না দ্রৌপদী, না কুন্তী, না গান্ধারী, কিন্তু যার একটি মাত্র সিদ্ধান্ত, একটি মাত্র শর্ত কুরু বংশের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কে তিনি ছিলেন? তিনি জন্মেছিলেন এক মাছের গর্ভে। তার শরীর থেকে বেরোতো মাছের তীব্র আঁশটে গন্ধ, তাই তার নাম ছিল মৎস্যগন্ধা। কিভাবে এক সাধারণ মৎস্যকন্যা এক ঋষির পরে পরিণত হলেন যোজনগন্ধা, যার শরীরের সুগন্ধ এক যোজন দূর থেকেও পাওয়া যেত? আর কেনই বা তার উচ্চাকাঙ্ক্ষা, তার লোভ হস্তিনাপুরের সবচেয়ে বড় ট্র্যাজেডি অর্থাৎ ভীষ্মের প্রতিজ্ঞার কারণ হয়ে দাঁড়িয়েছিল? চলুন আজ আমরা জানব সেই নারীর কাহিনী, যিনি ছিলেন ভীষ্মের সৎ মা, পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের পিতামহী এবং মহাভারতের নেপথ্যের প্রধান চালিকাশক, সত্যবতী। এই কাহিনীর শুরুটা হয় চেদি দেশের ধার্মিক রাজা উপরিচর বসুকে দিয়ে। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী এবং ধার্মিক। একবার তিনি এক গভীর বনে শিকার করতে গিয়েছিলেন। বসন্তকাল, বনের অপরূপ সৌন্দর্য এবং নির্জনতা তার মনে তার সুন্দরী স্ত্রী গিরিকার কথা স্মরণ করিয়ে দিলেন। স্ত্রীর কথা ভাবতে ভাবতে তিনি কামশক্ত হয়ে পড়েন এবং তার বীর্য স্খলিত হয়। তিনি ভাবলেন, আমার এই তেজ নষ্ট হতে দেওয়া উচিত নয়, এটি আমার স্ত্রীরই প্রাপ্য। তিনি তখন পাতার পাত্রে সেই তেজ সংগ্রহ করে একটি দ্রুতগামী ঈগলের পাখির মাধ্যমে তার স্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। কিন্তু মাঝপথে ঘটল এক অঘটন। অন্য একটি পাখি সেই ঈগলকে মাংস ভেবে আক্রমণ করল। দুটি পাখির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো এবং সেই পাতার পাত্রটি পাখির ঠোঁট থেকে ছিটকে গিয়ে পড়ল যমুনা নদীর জলে। আর এখানে নিয়তি তার প্রথম জালটি চালল। সেই যমুনা নদীতে আদ্রিকা নামে এক অপ্সরা ব্রাহ্মণের অভিশাপে মাছ রূপে বাস করত। অভিশাপ ছিল, যেদিন সে কোনো মানব শিশুর জন্ম দেবে সেদিনই সে সাপ মুক্ত হবে। সেই অভিশপ্ত মাছ আদ্রিকা রাজা উপরিচর বসুর সেই তেজ দিয়ে গিলে ফেলে এবং গর্ভবতী হয়ে যায়। 10 মাস পর এক জেলে মাছ ধরার জন্য যমুনা নদীতে জাল ফেলে। তার জালে ধরা পড়ে সেই বিশাল মাছটি। জেলেটি যখন মাছটির পেট কাটে তখন সে অবাক হয়ে যায়। মাছের পেটের ভিতর থেকে বেরিয়ে আসে দুটি ফুটফুটে জীবন্ত মানব শিশু, একটি পুত্র এবং একটি কন্যা। জেলেটি ছুটে গিয়ে রাজা উপরিচর বসুকে সব কথা জানায়। রাজা বুঝতে পারেন এটি তারই সন্তান। তিনি পুত্রটিকে গ্রহণ করেন, যিনি পরে মৎস্য দেশের ধার্মিক রাজা হন। কিন্তু কন্যাটিকে তিনি গ্রহণ করেন না। সেই জেলের কোনো সন্তান ছিল না, তাই সে পরম স্নেহে কন্যাটিকে নিজের সন্তান হিসাবে পালন করতে থাকে। যেহেতু কন্যাটির জন্ম হয়েছিল মাছের পেট থেকে এবং তার শরীর থেকে মাছের তীব্র আঁশটে গন্ধ বেরোতো, তাই জেলে তার নাম রাখে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা বড় হতে থাকে যমুনা নদীর তীরে, জেলেদের পল্লীতে। সে ছিল অপরূপা সুন্দরী, কিন্তু তার শরীরের দুর্গন্ধের কারণে কেউ তার কাছে আসতে চাইত না। জীবিকা নির্বাহের জন্য সেই যমুনা নদীতে খেয়া নৌকায় মানুষ পারাবারের কাজ করতেন। একদিন শান্ত যমুনার তীরে উপস্থিত হলেন এক মহৎ তেজঋষি মহর্ষি পরাশর। তিনি নদী পার হওয়ার জন্য মৎস্যগন্ধার নৌকায় উঠলেন। নদীর মাঝপথে মৎস্যগন্ধার স্বর্গীয় রূপ থেকে মহর্ষি পরাশর তার প্রতি আকৃষ্ট হন এবং তার সাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মৎস্যগন্ধা প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি ঋষিকে বললেন, হে মুনিবর, আমি একজন কুমারী এবং আমার শরীর থেকে মাছের দুর্গন্ধ বেরোয়। দিনের আলোয় নদীর মাঝে আপনার মতো একজন মহর্ষির সাথে মিলিত হওয়াটা কি শোভা পায়? তখন ঋষির সামনে 3টি শর্ত রাখলেন তিনি। প্রথম শর্ত, আমাদের এই মিলন কেউ যেন দেখতে না পায়। দ্বিতীয় শর্ত,
আমার কুমারিত্ব যেন অক্ষুণ্ণ থাকে। তৃতীয় শর্ত, এবং আমার শরীরের এই মাছের দুর্গন্ধ যেন চিরতরে দূর হয়ে যায়। মহর্ষি পরাশর তার তপবলে সেই 3টি শর্তই পূরণ করলেন। তিনি যোগবলে নদীর চারপাশে এক গভীর কুয়াশার আবরণ সৃষ্টি করলেন, যাতে তাদের কেউ দেখতে না পায়। তিনি বর দিলেন, এই মিলনের পরেও তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে, এবং তিনি তার সবচেয়ে বড় বরটি দিলেন। তিনি মৎস্যগন্ধার শরীরের দুর্গন্ধকে এক দিব্য সুগন্ধে রূপান্তরিত করলেন। সেই সুগন্ধ এতটাই তীব্র এবং মধুর ছিল যে তা 1 যোজন দূর থেকেও পাওয়া যেত। সেই দিন থেকে মৎস্যগন্ধা পরিচিত হলেন নতুন এক নামে, সত্যবতী, কারণ তিনি সত্যকে আশ্রয় করেছিলেন। এবং যোজনগন্ধা, যার গন্ধ 1 যোজন দূর থেকে পাওয়া যায়। তাদের এই মিলনের ফলে যমুনার এক দ্বীপে জন্ম নিলেন এক মহা তেজস্বী পুত্র। জন্মানোর সাথে সাথে তিনি বড় হয়ে গেলেন এবং তার মায়ের কাছে প্রতিজ্ঞা করলেন, মা, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে উপস্থিত হব। এই পুত্রই হলেন মহাভারতের রচয়িতা, স্বয়ং বিষ্ণুর অংশাবতার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। ঋষির পরে সত্যবতী তার জীবনের সবচেয়ে বড় 2টি কলঙ্ক, দুর্গন্ধ এবং কুমারিত্ব হারানোর ভয় থেকে মুক্তি পেলেন। তিনি এখন রূপে, গুণে এবং গন্ধে অনন্যা। নিয়তি এবার তাকে নিয়ে গেল তার জীবনের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে। কিছুকাল পর হস্তিনাপুরের বৃদ্ধ রাজা শান্তনু যমুনার তীরে শিকারে আসে। বাতাস থেকে ভেসে আসা এক অদ্ভুত স্বর্গীয় সুগন্ধ তিনি পেলেন। সেই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছলেন সত্যবতীর কাছে। সত্যবতীর অপরূপ রূপ এবং তার শরীরের দিব্য সুগন্ধে রাজা শান্তনু মুগ্ধ হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ সত্যবতীর প্রেমে পড়লেন এবং তিনি পিতার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিলেন। সত্যবতীর জেলে পিতা এই প্রস্তাবে রাজি হলেন, কিন্তু তিনি এক ভয়ঙ্কর শর্ত রাখলেন। তিনি বললেন, মহারাজ, আমি আমার কন্যার বিবাহ আপনার সাথে দিতে পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আমার কন্যার গর্ভজাত পুত্রই হবে হস্তিনাপুরের পরবর্তী রাজা। এই শর্ত শুনে রাজা শান্তনুর বজ্রা হাতের মতো স্তব্ধ হয়ে গেলেন, কারণ তিনি ইতিমধ্যে তার জ্যেষ্ঠ পুত্র দেবব্রতকে যুবরাজ হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন। তিনি কিভাবে দেবব্রতের অধিকার কেড়ে নেবেন? রাজা শান্তনু ভগ্ন হৃদয়ে কোনো উত্তর না দিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি সত্যবতীর শোকে দিন রাত মন মরা হয়ে থাকতে লাগলেন। পিতার এই অবস্থা দেখে পুত্র দেবব্রত তার কারণ অনুসন্ধান করতে বেরোলেন। তিনি সবটা জানতে পেরে সরাসরি সেই জেলের কাছে গেলেন এবং তাকে কথা দিলেন যে সত্যবতীর পুত্রই হবে রাজা। কিন্তু জেলে তখন আরো এক ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরল। সে বলল, রাজকুমার, আপনি না হয় সিংহাসন ত্যাগ করলেন, কিন্তু ভবিষ্যতে যদি আপনার পুত্ররা সিংহাসন দাবি করেন? সেই মুহূর্তে পিতার সুখের জন্য এবং পুরো বংশকে ভবিষ্যৎ বিবাদ থেকে রক্ষা করার জন্য দেবব্রত সেই প্রতিজ্ঞা করলেন, যা ত্রিভুবনের ইতিহাসে আর কেউ কোনোদিন করেনি। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আজীবন অবিবাহিত থাকব, আমি কোনোদিন সিংহাসনে বসবো না এবং আমার কোনো উত্তরাধিকারীও থাকবে না। তার এই ভয়ঙ্কর বা ভীষ্ম প্রতিজ্ঞার জন্য তার নাম হয়ে গেল দেবব্রত ভীষ্ম। এভাবেই সত্যবতী হস্তিনাপুরের রাজমাতা হলেন। ভীষ্মের মতো এক মহাবীরকে তিনি সিংহাসন থেকে দূরে সরিয়ে দিলেন, কিন্তু তার এই উচ্চাকাঙ্ক্ষায় কি কুরুবংশের জন্য মঙ্গল নিয়ে এসেছিল? না, তার 2 পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য অকালে নিঃসন্তান অবস্থায় মারা যান। বংশ রক্ষার জন্য সত্যবতীকেই তার প্রথম পুত্র বেদব্যাসকে স্মরণ করতে হয়েছিল, যার মাধ্যমে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়। এভাবেই এক সাধারণ মৎস্যকন্যা সত্যবতী তার উচ্চাকাঙ্ক্ষা এবং নিয়তির অদ্ভুত খেলায় মহাভারতের প্রতিটি প্রধান চরিত্রের জন্মের এবং কুরু বংশের সমস্ত ভবিষ্যৎ বিবাদের কেন্দ্রীয় কারণ হয়ে দাঁড়ালেন। এক সাধারণ মৎস্যকন্যা থেকে এক সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণকারী হয়ে ওঠার এই অবিশ্বাস্য কাহিনী আপনাদের কেমন লাগলো?
সত্যবতীর এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। আর পৌরাণিক জগতের সাথে এমন আরও অনেক জটিল এবং গভীর চরিত্রদের কাহিনী জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।